ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের দাম, কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম ও বিদেশি জুসের দর। ৯ বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি ট্যানারি শিল্প। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মিলছে না LWG সনদ। ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪০ কিলোমিটার অরক্ষিত, হুমকিতে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কারে নেই কার্যকর উদ্যোগ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শরীফ রওশন। আজ দেশের ৫৪তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেটই দেওয়া হচ্ছে। এছাড়া সম্ভাব্য বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন আতাউর নিয়ন। বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট থেকে এবার ৭,০০০ কোটি টাকা কম ধরা হয়েছে। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটের উন্নয়নে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। ১৬ বছরের প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দা সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ, ডলার সংকট, রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় বিপদে ছিল বাংলাদেশ। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১,১৩,০০০ কোটি টাকার বাজেট সবশেষ প্রায় ৮ লাখ কোটি টাকায় নিয়ে গেছে আওয়ামী সরকার। ২০০৮-৯ থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত বাজেট বাস্তবায়নের গড় হার ছিল ৮৬%। অর্থাৎ অর্থ বছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়েছিল, বছর শেষে এর ১৪-১৫% অবাস্তবায়িত থেকে গেছে। পরে এ বাজেটের অংশ বছরে বছর আরও বড় হয়েছে। অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাজেট আকার বাড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় থেকে সহযোগীদের নিয়ে প্রায় ৩০ লাখ কোটি টাকা আত্মসাৎ, লুটপাট আর পাচারের তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ফলে ৫ আগস্ট হাসিনার পতনের পর অলীক ও অবাস্তবায়নযোগ্য বাজেট কমিয়ে আনা হয়েছে ৭,৪৪,০০০ কোটি টাকায়। সে সময় বাজেটের আকার দ্বিগুণ বা তিনগুণ হলেও আনুপাতিক হারে বরাদ্দ কমেছে জনগুরুত্বপূর্ণ খাত, স্বাস্থ্য ও শিক্ষায়। বিপরীতে বেড়েছে দেশি বিদেশি ঋণের পরিমাণ। এবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে এই আয় হবে ৪৬,০০০ কোটি টাকা। এর মধ্যে বাজেটে ঘাটতি থাকবে ২,২৬,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, আর ৫,৬০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি বৈষম্য দূর করা ও জনকল্যাণমুখী বাজেট পেশ করার লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে শুধু প্রস্তাবনায় এসব কথা থাকলেও আগামী বাজেটে তা বাস্তবায়ন হওয়ার প্রত্যাশা রয়েছে। নতুন অর্থ বছরে এডিবির সম্ভাব্য বাজেটে ৫ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯.৯৩%। এর মধ্যে অন্যতম অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। আর সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে ১০ মন্ত্রণালয় ও বিভাগ। আগামী অর্থ বছরের এডিবিতে বরাদ্দ সহ মোট প্রকল্প রয়েছে ১,১৪৩টি। ইতোমধ্যে ব্যয় হওয়ায় বিগত সরকারের সময়ে নেওয়া অতি মূল্যায়িত অনেক প্রকল্পই সম্ভাব্য বরাদ্দে রাখা হয়েছে। কিছু কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো বা আমরা হয়তো গ্রহণ করতাম না, এই সময় হয়তো করতাম না, অগ্রাধিকার হয়তো আমরা দিতাম না, কিন্তু যদি সেগুলো অলরেডি অনেক দূর বাস্তবায়িত হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো থেকে পিছিয়ে আসলে অর্থনৈতিক ক্ষতিই হবে আমাদের। অনেকগুলি আছে যেগুলো আমরা বৈদেশিক ঋণের মাধ্যমে করছি, সুতরাং সেখান থেকে তো পিছিয়ে আসাও যাবে না, চুক্তি আছে। তো সেই সবগুলোতে আমাদের
আগামী দিনের যে ব্যয় সেগুলোকে কিভাবে আমরা হ্রাস করতে পারি, কোনো কম্পোনেন্ট আছে কিনা যে কম্পোনেন্টটা আমরা বাদ দিতে পারি, সেদিকটাতে নজর দিতে হবে। এবারের বাজেট ৫৪তম। ব্যক্তি ও রাজনৈতিক আকাঙ্ক্ষার বাইরে এ বাজেট পেশ করা হবে। যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে। এদের ও মুক্তিযোদ্ধা সহ বিশেষ সুবিধাপ্রাপ্তদের করমুক্ত আয়সীমা রাখা হতে পারে ৫,২৫,০০০ টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাজেট, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষ কতটুকুই বা বোঝেন বাজেটের হিসাব নিকাশ? চাহিদা, যোগান, ঘাটতি, ভর্তুকি আর আমদানি রপ্তানির মতো জটিল বিষয় এড়িয়ে তাদের আগ্রহ থাকে পণ্যের দাম বাড়া কমার দিকে। আরও জানাচ্ছেন নাইমা বীর। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আসছে কর কাঠামোর বড় পরিবর্তন। আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও আসছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে কমানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের বর্তমান ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% হতে পারে। বাড়তে পারে ফ্রিজ ও এসির দাম। এ দুটি পণ্যে উৎপাদন পর্যায়ে বর্তমানে ভ্যাট দিতে হয় ৭.৫%। আসছে বাজেটে তা দ্বিগুণ হতে পারে। মোবাইল ফোন ও ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট যথাক্রমে ২ থেকে ২.৫% ও ৭% হতে পারে। বাড়তে পারে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট। বাড়ার তালিকায় আরও আছে বিদেশি লিপস্টিক, ফেস ওয়াশ, বিদেশি চকলেট ও বিদেশি খেলনার মতো পণ্য। এসব পণ্যে শুল্ক বাড়তে পারে ২ থেকে ২.৫ গুণ পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্বে ১০%, কীটপতঙ্গ মারার উপকরণ আমদানিতে ১৫%, সিমেন্টের মতো পণ্যে বাড়তে পারে ১৫ থেকে ২৫% কাস্টমস শুল্ক। এছাড়াও বাড়তে পারে ব্যাটারি চালিত রিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য ৫০০ টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে জ্বালানি তেল, বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস ও পশুখাদ্যের দাম। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমানো হতে পারে ৫%। ১৬ থেকে ৪০ আসন বিশিষ্ট বাস আমদানিতে ৫% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্কও কমতে পারে ১০%। ক্যান্সার, কিডনি ও রক্তনালী রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য অতিরিক্ত ৭৯ পণ্য শুল্কমুক্ত করা হতে পারে। কমতে পারে দেশীয় কাগজ, কালির দাম। ১৫% মূল্য সংযোজন কর ছাড় দেওয়া হতে পারে এলএনজি আমদানিতে। ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফ করবার পরিকল্পনা করছে সরকার। নাইমা বীর, এখন, ঢাকা। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো বোন জামাইয়ের হাতে খুন হয়েছেন ইয়াসিন নামের এক যুবক। রোববার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী হারিয়ে এখন দিশেহারা স্ত্রী চান সুষ্ঠু বিচার। ফরহাদ মিন্নুরের প্রতিবেদন। বাঁচাইতে পারি নাই, আমার 2টা সন্তান, মাত্র বাপটাকে ছোটটাই 17 মাসের বাচ্চা, এখনো জানে না বাপ আছে নাকি নাই। দুজনের ঘরে দিয়েছি। স্বামী খুন হয় স্ত্রী শারমিন আক্তারের আহাজারি। 2 সন্তানের এই মা স্বামীকে হারিয়ে দিশেহারা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাই তো বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। শারমিন, তুই আমার হসপিটালে নে, হ্যাঁ আমার নিয়ে আমার রক্তটা বন্ধ করে, এই কথা কয়ে এই লুটটা পড়ছে। আমি ওরা ধরতে যাবো, এর ভিতরে ওর হাজব্যান্ডটা আসতে আসতে আমার মারণের লেগে। পরে সব লোক, অনেক লোক আবার ভিতরেও ঢুকে গেছে, বাহিরেও আসছিল। পরে হেরা দৌড়াদৌড়ি করে বাহিরে আনছি, অটো রিক্সা নিয়েছি, নেওয়ার পরে পাই নাই। পরে মেন রাস্তা আইছি, আমি রক্তটা একটু বন্ধ করেন, এই জায়গায় হসপিটালে কইছি। হেরা বলে পারবো না, এই জায়গায় যদি রক্তটা বন্ধ করতো হয়তো বাঁচাইতে পারতাম। আল্লাহ, এই কাজ আমি বাঁচি চাই 4 জনের। রোববার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ির কাজলা হোটেলের সামনের চিত্র এটি। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন মোহাম্মদ ইয়াসিন গাজী নামের এক যুবক। পুলিশ বলছে, হোটেল বিক্রির টাকা চাইতে গেলে ইয়াসিনের সাথে তার খালাতো বোন জামাই আল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের দোয়া হোটেল থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় ইয়াসিনকে। পরে রাত 11টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের স্ত্রী।
ইতোমধ্যে অভিযুক্ত আল আমিন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 2017 সালে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ট্যানারি শিল্পের স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে, কিন্তু 9 বছর পরও ঘুরে দাঁড়াতে পারেনি এই শিল্প। মালিকরা বলছেন, সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। এতে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ক্রেতারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চামড়া শিল্পের ইউরোপের ক্রেতাদের আকৃষ্ট করতে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্পকে। এমনকি চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদও পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে 9 বছর পার হলেও সেভাবে দাঁড়াতে পারেনি এই নগরী। ব্যবসায়ীরা জানান, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ এখনও শেষ হয়নি। ফলে কঠিন বর্জ্যের কোনো স্থায়ী ব্যবস্থাপনা গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। সঠিক পরিকল্পনার অভাবে বিপুল বিনিয়োগের ব্যবসাও এখন বন্ধের পথে। আমাদের মূল প্রবলেম হচ্ছে সিইটিপি ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই দুটো জায়গা ঠিক হয়ে গেলে আমাদের চামড়া কিন্তু ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি ঘুরে দাঁড়াতাম। আমরা এখন লোকাল ব্র্যান্ডের কাছে চামড়া বিক্রি করা লাগে। যারা এলডব্লিউজি সনদপ্রাপ্ত ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিগুলোতে আমরা চামড়া বিক্রি করতে পারি না। আমাদের কাস্টমার কিন্তু আছে, একমাত্র আমরা সার্টিফিকেটের জন্য আটকায় আছে। এবারে ঈদে ঢাকার মধ্যকার চামড়া দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়ার জন্য 10 দিন ঢাকার বাইরের চামড়া প্রবেশে সরকারের কড়াকড়িকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। আর সিইটিপি কর্তৃপক্ষের দাবি, গতবারের তুলনায় এবার প্রস্তুতি অনেক ভালো। তবে আন্তর্জাতিক মানদণ্ডে এই শিল্পকে উন্নীত করতে দরকার বিপুল অর্থ। ঈদের দিন যে ঢাকার বাইরের চামড়া ঢাকা প্রবেশ করতে পারবে না, আর ঢাকার বাইরের চামড়া 10 দিন পরে ঢাকাতে ঢুকবে। এগুলো আমরা মনে করি ভালো ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া ভালোভাবে সংরক্ষণ করার সুযোগ আছে। রেকটিফিকেশন এবং আপগ্রেডেশনের জন্য আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এর জন্য আমাদের ফান্ডের প্রয়োজন। আশা করছি আমরা এই ফান্ডগুলো পেয়ে গেলে আমরা আমাদের সিটিপি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাতে পারবো আর কি। আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্য রফতানির জন্য এলডব্লিউজি সনদ পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ওই কারখানা পরিবেশ দূষণ করতে পারবে না। তবে প্রতিনিয়ত পরিবেশ ও ধলেশ্বরীর পানি দূষণের কারণে বাংলাদেশের ট্যানারি শিল্প এলডব্লিউজির সদস্য হতে পারেনি। এতে বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে চামড়া রফতানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। হুমায়ুন কবির, এখন, সাভার। কোরবানির ঈদ এগিয়ে এলেও যশোরের রাজারহাটে নেই চামড়া সংগ্রহের কোনো তোড়জোড়। ট্যানারি মালিকদের দীর্ঘদিন বকেয়া পরিশোধ না করার অভিযোগ ব্যবসায়ীদের। এছাড়া বেড়েছে লবণের দাম এবং শ্রমিকের মজুরিও। তাই এবার ঈদুল আজহায় চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তবে বাজার স্থিতিশীল এবং চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথাই জানিয়েছেন জেলা প্রশাসন। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে বিস্তারিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। তবে ঈদুল আজহার সময় ঘনিয়ে আসলেও এবছর চামড়া সংগ্রহে নেই তেমন কোনো প্রস্তুতি। রাজারহাটের চামড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ট্যানারি মালিকদের কাছে তার বকেয়া 7.5 লাখ টাকা। 3.5 বছর পার হলেও টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। একই অবস্থা এই মোকামের অন্য ব্যবসায়ীদেরও। 7.5 লাখ টাকা আমার এই টাকাটাই 3.5 বছরের মধ্যে আজ পর্যন্ত আমার এই টাকাটা আছে আদায় হচ্ছে না। আর সে এখন আমাদের টাকা পয়সাও আছে দিচ্ছে না। এখন আমরা কি করব? বাৎসরিক যে আমাদের লেনদেনটা সম্পূর্ণটা যদি দিয়ে দেয় তাহলে চামড়ার উপরে অনেকটা প্রভাবমুক্তভাবে আমরা ব্যবসা করতে পারবো। চামড়া ব্যবসায়ীরা বলছেন, বকেয়া টাকা প্রাপ্তির পাশাপাশি ঋণ সুবিধা পেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে দাবি জানান ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেয়ারও। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতে চামড়া পাচারের শঙ্কা প্রকাশ করেন তারা। 2-3 বছর যেটা দেখি যে সরকার চামড়া মালিকদের সাথে বসে একটা রেট নির্ধারণ করে দেয়, এই রেটটা শেষ পর্যন্ত থাকে না। আমাদের এই চামড়ার যদি সরকার যদি একটু ভালো করে খেয়াল না করে, চামড়ার দাম যদি না হয়, তাহলে চামড়াটা করা এই ভারতের দিকে পাচার হয়ে যায়। এদিকে লবণ ব্যবসায়ীরা বলছেন, 15 দিনের ব্যবধানে 70 কেজির এক বস্তা লবণের দাম বেড়েছে 300 টাকা। পাইকারিতে বেশি দরে কেনায় খুচরা পর্যায়েও দাম চড়া। 20 দিন আগে 750 টাকার লবণ এখন 1100 টাকা, 1050 টাকা বিক্রি হচ্ছে। লবণের দাম আগের থেকে ধরেন 250 টাকা বস্তায় বৃদ্ধি।
এবার আমাকে মাল প্রতি খরচ পড়ে যাবে ধরেন আরও 70-80 টাকা। সরকার যদি একটু চেষ্টা করে যে ওই কক্সবাজার পটিয়া থেকে যেখানে লবণ উৎপাদন হয় অর্থাৎ যেখানে আমদানি হয় ওখানে যদি একটু খেয়াল করে, বাজারটা 1 মাসের ভিতরে কেন বাড়লো। চামড়ার বাজার স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমাদের কুরবানি যে চামড়া আছে এই চামড়া যেন পাচার হতে না পারে সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের জেলা কোর কমিটি যেটা আছে সেখানে আমরা সভা করেছি এবং সভায় আমরা সর্বোচ্চ যে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এই অঞ্চল থেকে আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। সে ব্যাপারে আমাদের বিজিবি এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তীতে হাত বদল হয় প্রায় 100 কোটি টাকার চামড়া। এখন যশোর। কোরবানির ঈদের বাজার ধরতে ফরিদপুরের খামারিরা লক্ষাধিক পশু প্রস্তুত করেছেন। ঈদের বাজারে অবৈধভাবে পশু আমদানি না হলে ভালো ব্যবসার আশা করছেন খামারিরা। দেশের বাজারে যেন ভারতীয় ও মিয়ানমারের পশু ঢুকতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের প্রত্যাশা খামারিদের। জেলায় এবছর কোরবানির পশু বিক্রি ঘিরে 4,000 কোটি টাকা বাণিজ্যের আশা প্রাণী সম্পদ বিভাগের। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু বাজারে তোলার আগে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারে চলছে পশু লালন পালন। পশু মোটাতাজাকরণে ব্যবহার করা হচ্ছে কাঁচা ঘাস, খড়, ভুট্টা, চিটাগুড়, ভুসি। জেলায় ছোট বড় মিলিয়ে খামারির সংখ্যা 8,000-এর বেশি। গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। প্রস্তুত করা হয়েছে 1,10,000-এর বেশি পশু, যা চাহিদার তুলনায় বেশি। তবে জেলার 9টি উপজেলায় 40টি হাটের পাশাপাশি এসব পশু পৌঁছে যাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বাজারে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনেও পশু বিক্রি করছেন অনেক খামারি। তবে পশুর দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত ও মিয়ানমার থেকে পশু ঢুকলে লোকসানের শঙ্কাও আছে খামারিদের। কাস্টমার আছে ঘুরে বেড়াতে, গরু কেনা বেচা শুরু হয়ে যাবে, দাম করতে করতে লস হচ্ছে আমাকে। যে দামে কিনা সে দাম হচ্ছে না, মেলা কম দাম। গরুর দামটা একটু বেশি বেশি চাইতেছে, আর হাটে হাসিলের দামটাও বেশি মনে হইতেছে। টোটালি আমাদের মানে টাকাটা বেশি হয়ে যায়। অনেক গরু উঠছে, সবাই মনে করেন আসছে কিনতে, আসছে কত দেখতে আসছে। মোটামুটি খারাপ না, ইনশাল্লাহ ভালোই চলবা লাগছে। গরুর দাম কম, এজন্য আমরা যারা কিনে আনছি গ্রাম থেকে হাটে আমাদের লস যাচ্ছে। এদিকে কৃত্রিম উপায় বা ক্ষতিকারক স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজা করা পশু শনাক্তকরণ ও কোরবানিতে সুস্থ পশু নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। ওষুধ এখন ব্যান করা হয়েছে, তাছাড়া ওদের চেক করাতে ওটা আসলে কমে গেছে। আসলে আগের জিনিসটাই মানুষের রিউমার মানে গুজব রয়ে গেছে, কিন্তু আসলে ওরকম নাই। তদুপরি আমাদের কোরবানি হাটে প্রায় 40টার মতো হাট থাকবে, 18টা প্রায় মেডিকেল টিম থাকবে। আমাদের মেডিকেল টিমের দায়িত্ব ক্রেতা বিক্রেতা তাদের সহযোগিতা, তাদের বোঝানো, কোনো গরু অসুস্থ হলে দিলে দেখা, কেউ কোনো অসুস্থ গরু আনলে সেটাও চেক করা। কোরবানি ঘিরে পশু বিক্রিতে এবছর ফরিদপুরে 4,000 কোটি টাকার বেশি লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা। এখন ফরিদপুর। বিদেশি চকচকে পণ্যের ভিড়ে ক্রমশই জৌলুস হারাচ্ছে দেশীয় কামার শিল্প। তবে কোরবানির ঈদ ঘিরে কিছুদিনের জন্য হলেও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কিশোরগঞ্জের কামারপাড়ায়। পশু জবাইয়ের ব্যবহৃত দা, ছুরি, চাপাতি সহ বিভিন্ন লোহার সরঞ্জামাদি তৈরিতে দম ফেলার সময় নেই কামার শিল্পীদের। মশিউর কায়েসের প্রতিবেদন। নেড়ে চেড়ে উস্কে দেয়া হচ্ছে কয়লার আগুন। লাল লোহার উপর একের পর এক হাতুড়ির ঘা, আর তাতেই তৈরি হচ্ছে কোরবানির প্রয়োজনীয় দা, ছুরি আর চাপাতি। কোরবানির ঈদ সামনে রেখে কামারদের কর্মব্যস্ততা আর টুংটাং শব্দে মুখর কিশোরগঞ্জের কামারপাড়া। চারদিকে ধোঁয়ার রাজত্ব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দা, ছুরি, চাপাতি সহ বিভিন্ন লোহার সরঞ্জামাদি তৈরির কাজ। কোরবানির ঈদ ঘিরে এই ব্যস্ততা যেন তাদের সারা বছরের
অপেক্ষার ফসল। এখন মনে করেন যে বাহিরের মাল মানে যেভাবে ব্যাপকভাবে আসতেছে, এভাবে আমরা মাল এখন বর্তমানে খুব কম চলে। 3 লাখ টাকা মাল বেচা যদি মিলে লাখ টাকা লাভ হইব। আর কোরবানি ঈদটা আসলে একটু কাজ চাপটা বাড়ে, কাস্টমারে চাই আমরা একটু ভালো জিনিস দেওয়ার জন্য। চাইনার জিনিস কিনে মানুষ 1 বছরের বেশি পরবর্তী বছর আর ব্যবহার করতে পারে না। আগে মালের রেট আছে আমরা বাড়তি, রদ দাম আছে কম, আর রদ দাম হয়েছে বাড়তি, আমরা মালের রেট হয়েছে কম। এই সময়ে শহরের মানুষ খুঁজে ফেরে দেশি কামারদের তৈরি দা ছুরি। কেউ নতুন কিনছেন, কেউ আবার পুরনো সরঞ্জামে শান নিচ্ছেন। লোহা ও কয়লার দাম বাড়ায় কিছুটা বাড়তি খরচও পড়ছে। দা বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়, ছুরি 200 থেকে 800, আর চাপাতি 500 থেকে 900 টাকায়। তবে কেবল এই একটি ঈদের আগেই যেন কামার শিল্পের কদর। বাইরের জিনিস থেকে আমাদের দেশের জিনিস অনেক ভালো, অনেক ভালো মানের। চাপাটি নাই তো, মানে চাপাটির জন্য দরকার আছে, ওই জন্য নিতে আসছে কিনা ছিলাম আমাদের কাছে কিছু দা, বটি, তারপরে হচ্ছে চাপাতি, এগুলা ছিল, জবাইয়ের ছুরি ছিল, এগুলা তার দিতে আসছে। 500, 600, 700, অনেক সময় বেশিও হয়। এরা ঈদের সময় একটু বেশি চায় আর কি। এই শিল্প টিকিয়ে রাখতে বাড়ানো হয়েছে সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ আর আর্থিক সহায়তায় এগিয়ে আসছে সমাজসেবা বিভাগ। এই পেশাগুলোর সাথে আমাদের গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য কিন্তু সম্পৃক্ত, তাই এই পেশাগুলোকে আমরা সহজে হারিয়ে যেতে দিতে পারি না। পেশাটা যদি চলতে থাকে এইভাবে, তাহলে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্যটাও কিন্তু রক্ষা পাবে। সমাজসেবা অফিসের তথ্য মতে জেলার 308 কামার শিল্পী পেয়েছেন 18,000 টাকা করে অর্থ সহায়তা। তবুও এই আলো যেন ঈদের সময়ে ঝলকে ওঠে। ঈদের পর ধীরে ধীরে নিভে আসে কামার পাড়ার আগুন। যান্ত্রিকতার চাপে আর আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন বছর জুড়ে সঠিক পৃষ্ঠপোষকতা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় ঘটেছে পাহাড় ও সড়কে ধসের ঘটনা। বৃষ্টি আর উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন আবহাওয়া পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে, আর রাঙামাটিতে পাহাড় ধসের কোনো শঙ্কা রয়েছে কিনা, জেলা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? উজ্জ্বল, মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত 28শে মে থেকে। আপনি জানেন যে গত 5 দিন ধরে এখানে বৃষ্টিপাত হয়েছে, কখনো মাঝারি কখনো অতি ভারী। এই ভারী বর্ষণ এবং এই যে একটানা বৃষ্টি, এর মাঝে কিন্তু আসলে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেখানেও বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে সড়কে চলে এসেছিল। সেগুলো অবশ্যই সড়ক ও জনপথ বিভাগ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। এর বাইরেও রাঙামাটি থেকে যে বরুইছড়ি যে কাপ্তাই রাস্তা রয়েছে সেখানেও আসলে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। সেখানেও আসলে পরে সড়ক বিভাগের প্রচেষ্টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। একটুখানি বলে রাখি যে রাঙামাটির এই বর্ষণ শুরু হওয়ার পর থেকে মূলত যে স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে তারা বেশ তৎপরতা চালিয়েছেন। বিশেষ করে পাহাড়ের ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন পাহাড়ের পাদদেশে, তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আনার জন্য তারা ব্যাপক তৎপরতা চালান। এর মধ্যেই আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের লোকনাথ মন্দিরে, যেখানে 90 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন গত 4 দিন ধরে। বিশেষ করে এর সঙ্গেও আরো একটি আশ্রয় কেন্দ্র রয়েছে রাঙামাটি পৌর এলাকায়, সেটি হচ্ছে সরকারি স্কুল, সেখানেও 61 জন মানুষ অবস্থান করছেন। এর বাইরেও আসলে উপজেলার কাউখালী এবং অন্য উপজেলাগুলোতে মোট 672 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। মূলত এই মৌসুম আসলেই পাহাড়ের যে ধসের সংখ্যা তৈরি হয়, সেখানে স্থানীয় প্রশাসনকে প্রচন্ড চাপে পড়তে হয় মানুষজনকে এইসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। আমরা গতকাল দেখেছি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এই আশ্রয় কেন্দ্রটি ঘুরে দেখেছেন। একই সঙ্গে যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ যারা বসতি রয়েছেন সেই এলাকাগুলো তারা ঘুরে দেখেছেন এবং মানুষকে বলেছেন যে তারা দ্রুত যেন ভারী বৃষ্টি শুরু হলে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেন। আমরা কথা বলেছিলাম যারা আশ্রয় ঝুঁকিপূর্ণ বসবাস করছেন তাদের সঙ্গে, তারা যেটা বলছেন আশ্রয় কেন্দ্রগুলোতে মূলত তাদের ঘর বাড়ি ফেলে যে গৃহপালিত যে প্রাণীগুলো
যেগুলো রয়েছে এবং আসবাবপত্র রয়েছে সেগুলো ফেলে আসলে চুরির ভয় বা হারিয়ে যাওয়ার ভয় থেকে মূলত তারা আশ্রয় কেন্দ্রে আসতে চান না। সেক্ষেত্রে প্রশাসন থেকে ব্যাপক চাপ তৈরি করে তাদেরকে নিয়ে আসতে হয়। একটি তথ্য দিয়ে রাখি যে রাঙামাটিতে ভারী বর্ষণ শুরু হয় মূলত উজান থেকে যে নেমে আসার ঢল, সেটিতে মূলত 3টি উপজেলায় বাঘাইছড়ি, বিলাইছড়ি এবং জুরাছড়ি 3টি উপজেলায় নিম্নাঞ্চলে ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। একই সঙ্গে রাঙ্গামাটি শহরের যে সাতছড়ি ইউনিয়ন রয়েছে সদর উপজেলায়, সেখানে আসলে 6টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত 200 পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসন যেটি জানিয়েছে তাদের যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি রেখেছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। ভোলা জুড়ে 334 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও অরক্ষিত 40 কিলোমিটার। এর মধ্যে বিপজ্জনক অবস্থায় রয়েছে 18 কিলোমিটার এলাকা। ফলে হুমকির মুখে শত শত বসতবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠান। বর্ষা মৌসুম শুরু হলেও নেই সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ। এদিকে গেল কয়েকদিনের একটানা বৃষ্টিতে তজুমুদ্দিন, মনপুরা এবং লালমোহনের বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি ঘরবাড়ি, পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। দেশের উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর তীরে 334 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার 40 কিলোমিটারই অরক্ষিত আর 18 কিলোমিটার চিহ্নিত করা হয়েছে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। ফলে প্রতি বছর বর্ষা আসলেই আতঙ্কে দিন কাটে নদীর পাড়ের হাজারো বাসিন্দার। বাঁধ না থাকায় প্রতি বর্ষায় ভাঙনের মুখে পড়ে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এবারও তার ব্যতিক্রম নয়। গেল কয়েকদিনের বৃষ্টিতে ভেঙে গেছে তজুমুদ্দিন, মনপুরা ও লালমোহনের বাঁধ, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000-এরও বেশি মানুষ। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজিরহাট চরগ্রান গ্রামে ষাটুর্ধ বেলায়েত হোসেন প্রতি বর্ষা মৌসুমে ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করেই কাটছে তার জীবন। এবছর মৌসুম শুরুর আগেই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কে রয়েছেন তিনি। শুধু বেলায়েত হোসেন নন, তার মতো আতঙ্কে উপকূলীয় এলাকার অনেকেই। আমরা ঝড় আইলে আমরা কই যাবো, আমার জায়গা নাই, জমিন নাই, আসি আমরা আটশো লইছিলাম কদুরা অন হিয়ানো কাটিছি যা হালাইছেন। আমরা ঝড় বৃষ্টি হলে আমরা কই যাবো। বান্তবনের বললে কিন্তু আমরা একটা আতঙ্ক করি, আমরা থাকি নদীতে, বাচ্চা কাচ্চা পোলান চান থাকে বাড়িতে, আমরা এসব বাড়ি করলে খুব টেনশনে আছি। প্রতি বছর জ্বর আসে, বৃষ্টি বাদল, বর্ষা কাটাল, আমরা এই বর্ষার ভিতরে কই যাম, কই থাকুম। স্থানীয়রা বলছেন ঝুঁকিপূর্ণ এসব এলাকায় নদী মাত্র 20 থেকে 30 মিটার দূরে, যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ জনপদ। এমন পর্যায়ে আমরা আয়া পড়ছি, এই ছটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পশ্চিমে আসিল। জ্বর আইলে আতঙ্ক থাকি, যে আতঙ্কর কারণে হয়তো আমরা এই যে সরকার আমাদের জন্য বেরি বরাদ্দ করছে, এমন এই বেরি তো হইতেছে না। সুইচ গেট ভাঙ্গা আছিল, এইবারে সুইচ গেট ঠিক করানো, অনেক মানুষ শ্বাসগৃষ্টি করতে বাড়িতে ভাত পর্যন্ত ভাগে খাইতে। অতি জরুরি ভিত্তিতে যদি এই কাচিয়া মাঝের চর ভাঙ্গন রোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই কাচিয়া মাঝের চর বিলীন হয়ে যাবে। যদিও বরাবরের মতোই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা জেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় 18 কিলোমিটার নাজুক বাঁধ আছে। তো এই বাঁধগুলো আমরা মনিটরিং করছি, সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা মনিটরিং করতেছে। কোথাও কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। 200 মিটার দৈর্ঘ্যে কাজ বাস্তবায়নের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি, সম্প্রতি নোয়া প্রদান করেছি। সেই 200 মিটার দৈর্ঘ্য কাজটা শীঘ্রই শুরু হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করেছি, যেটা বোর্ডে যাচাই কমিটির সভা সম্পন্ন হয়েছে। সেখানে আমরা 4 কিলোমিটার প্রতিরক্ষা কাজ, নদীতে সংরক্ষণ কাজ এবং 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করেছে। সংশ্লিষ্টদের অবহেলা আর ক্রমাগত নদী ভাঙনের কারণে প্রতি বছর একটু একটু করে মানচিত্র থেকে ছোট হচ্ছে দ্বীপ জেলা ভোলা। আর তাই কেবল অপরিকল্পিত প্রকল্প আর সরকারি অর্থের অপচয় নয়, স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। বরিশালে দিন দিন বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যা। তাদের অংশগ্রহণে বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র। নতুন নতুন উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন তারা, পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে নারীদেরও। উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমে তৈরি পণ্য পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। সরকারি সহায়তা বাড়লে এই অগ্রযাত্রা আরও প্রসারিত হবে বলে মনে করেন উদ্যোক্তারা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান।
শখের বসে ঘরে বসে হস্তশিল্পের কাজ শুরু করলেও এখন সেটিই হয়ে উঠেছে বড় আকারের ব্যবসা। ঋদ্ধ নামের 4.5 লাখ টাকার প্রতিষ্ঠান মশিউর রেজার নিজ বাড়ির একটি রুমেই তৈরি হচ্ছে ফুলদানি, কলমদানি, মুখচিত্র সহ প্রায় 300 ধরনের পণ্য, যা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডায়, যা থেকে মাসে বেচাকেনা হচ্ছে প্রায় 50 থেকে 60 হাজার টাকার পণ্য। অন্যদিকে তানবীর হোসেন পাট দিয়ে তৈরি করছেন ব্যাগ, ম্যাট, শোপিস, চাবির রিং সহ 50টিরও বেশি পণ্য। তার কারখানায় কাজ করছেন 10 থেকে 12 জন নারী। তবে আর্থিক সহায়তার পাশাপাশি পাট জাতীয় উপকরণের দাম কমানো গেলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। এক্সপোর্টের ফ্যাসিলিটি সহজ শর্তে সহজভাবে যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের এই পণ্য মানে বিদেশের মার্কেটে যে প্রাইজে ওরা দিচ্ছে তার থেকেও অনেক কমে দেওয়া পসিবল। আমরা চেষ্টা করছি গ্রামের প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন, যারা আসলে কাজের সুযোগটা পায় না, তাদেরকে আসলে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সাথে যুক্ত করার জন্য। এদিকে উদ্যোক্তাদের এই কাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে খুশি কর্মীরাও, যার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। পাটের ব্যাগ বানানো হচ্ছে, তারপরে এই যে লাইট বানানো হচ্ছে, তারপরে ধরেন এই পাপোশ বানানো হচ্ছে, অনেক কিছুই আইটেম আছে এখানে। ভাইয়া এটা সেল করে দিচ্ছে, আর সেই হিসেবে আমরা প্রফিট পাচ্ছি আমাদের যে কাজ করার। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, আমাদের যদি একটু হেল্প করে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। বরিশালে রপ্তানি ব্যুরোর অফিস ও উদ্যোক্তা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা জরুরি। এছাড়া বেসিক প্লট বরাদ্দে উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান চেম্বার অব কমার্সের পরিচালক। ব্যবসায়ীদের একটি মাদার সংগঠন হিসেবে, একজন অভিভাবক হিসেবে বরিশাল চেম্বার ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে স্বাগত জানায়। তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ বা তাদের মিটিং করার প্রয়োজন হলে আমরা পৃষ্ঠপোষকতা করি এবং তাদের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও তার মধ্যে আমরা তাদের জন্য কাজ করছি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান করে নিয়েছে বরিশালের তরুণ উদ্যোক্তারা। উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজেদের তৈরি পণ্য পাঠাচ্ছেন বিদেশেও। এক্ষেত্রে সরকারের নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তারা। সরকারের বিভিন্ন প্রণোদনা যেমন সহজ ঋণ সুবিধা, প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সহায়তার ফলে তাদের পণ্য বৈদেশিক বাজারে প্রবেশ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান বিসিকের কর্মকর্তা। কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তারা দেশের বাইরে আমাদের দেশের পণ্যকে পাঠাচ্ছে, যেখানে আমার বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে, পাশাপাশি আমরা আর্থিকভাবেও আমরা অনেকটা লাভবান হচ্ছি। আমরা যেহেতু তাদের পৃষ্ঠপোষক, তাদের যে কোনো ভালো কিছুতে আসলে আমরা খুব বেশি আনন্দিত হই এবং আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার। যথাযথ সহায়তা ও সুযোগ দেয়া হলে দেশের অন্যতম উদ্যোক্তা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বরিশাল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল। এবার আন্তর্জাতিক। ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে টেস্ট দ্য ওয়ার্ল্ড নামের খাদ্য উৎসব, যেখানে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার। উৎসবটিতে মূলত বহু সংস্কৃতির সম্প্রীতিকেই উদযাপন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আর এই খাদ্য সামগ্রী বিক্রির তহবিল অর্থ সংগ্রহ দেয়া হবে স্কুলের অর্থ তহবিলে। ইতালি থেকে আরো জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইতালির রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তোরপিনাতারায় কার্লো পিজ্জাকানে স্কুলের আয়োজনে টেস্ট দ্য ওয়ার্ল্ড নামে বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে পরিবেশন করা হয় বিভিন্ন দেশের খাদ্য সামগ্রী, যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও। প্রায় এক যুগ ধরে এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে মেলবন্ধন। বিভিন্ন দেশের খাবার আয়োজন করা হয়, যাতে করে এক দেশের খাবার আরেক দেশের মানুষ খেয়ে ওটা টেস্ট করতে পারে, ওদের সাপোর্টটা কেমন, খাবারের টেস্টটা কেমন, এজন্য করা। আর এখান থেকে যে অর্থটা কালেক্ট করা হবে সেটা স্কুল ফান্ডে ব্যবহার করা হবে। বাংলাদেশি খাবারের স্বাদ বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পেরে আনন্দিত আয়োজক সহযোগীরা। টেস্ট দি ওয়ার্ল্ড এমন একটি আয়োজন, বিশ্বের সমস্ত দেশের খাবারের সাথে আমাদের বাংলাদেশিদের খাবারও পরিচিত হয়। বিদেশিরা আমাদের বাংলাদেশি খাবারকে খুবই ভালো বলছে, ওরা খুবই পছন্দ করছে। প্রতি বছরই আমরা এই পিসাকানি স্কুলে আমাদের বাংলাদেশি খাবার নিয়ে আসি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা সংস্কৃতির বিনিময় হয়, আমরা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এবং আমাদের শিশুদেরকে জানাতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের সাথে বাংলাদেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাওয়ায় খুশি স্থানীয়রা। Con cucine di tutto il mondo, perché qui abbiamo bambini che vengono da tutto il mondo, è una festa che noi amiamo e che ci permette di realizzare grandi progetti. Il riso con la carne, biryani. È buonissimo, è la prima volta che lo assaggio ed è veramente speciale.
আয়োজকরা বলছেন বিভিন্ন সংস্কৃতির মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। টেস্ট দ্য ওয়ার্ল্ড এমন একটি আয়োজন, এটির মাধ্যমে একটি স্কুলের অর্থ সংগ্রহের পাশাপাশি জানান দেওয়া হচ্ছে শিশুদেরকে বিশ্ব সংস্কৃতি এবং বিভিন্ন দেশের খাবারের স্বাদ, যেখানে রয়েছে বাংলাদেশের খাবারও। এবং এই আয়োজনটি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। কাতারে অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় খোলা জায়গায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। 1 জুন থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। কাতারে বর্তমানে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়। তার মধ্যে বড় একটা অংশ কাজ করেন নির্মাণ খাতে। মধ্যপ্রাচ্যের সব দেশের মতো কাতারেও গরমে ব্যাপকভাবে তাপমাত্রা বাড়ার কারণে বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। কাতারের দিনে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় অভিবাসী শ্রমিকদের জন্য 1 জুন থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত দিনের বেলায় সকাল 10টা থেকে বিকাল 3:30টা পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমজীবীরা। আজ থেকে আমাদের কর্মবিরতি চলে, কাতার সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই। আমরা এই জন্য অনেক প্রচণ্ড গরম, বাইরে অনেক প্রচণ্ড গরম হাওয়া, এই জন্য আমাদের আজকে থেকে নাইট শিফট ডিউটি চালু হয়েছে। কাতার শ্রম মন্ত্রণালয় নতুন যে আইন করছে সকাল 10টা থেকে 3:30টা পর্যন্ত বাইরে কাজ না করার জন্য, আমাদের যে বাংলাদেশি প্রবাসী বেশিরভাগই শ্রমিক নির্মাণ কাজে ব্যস্ত, যার কারণে এই সময়টা সবাইকে মেনে চলার আহ্বান করব। প্রতি বছরই গরমের দিনে উন্মুক্ত স্থানে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতার সরকার। তবে এবার একটু আগেভাগেই জারি করা হলো এই নিষেধাজ্ঞা। এ সময় কোনো শ্রমিককে বাইরে কাজে পেলে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর জরিমানাও করবে কাতার প্রশাসন। মোটরবাইক রাইডারদেরও মানতে হবে একই নিয়ম। নুজহাত কামাল, এখন বিশ্ব। রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে নজিরবিহীন অভিযান চালিয়েছে ইউক্রেন। রোববারের এই হামলায় রাশিয়ার 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে Tu-95, Tu-22 M3 এবং নজরদারি বিমান A5। এতে রাশিয়ার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। হামলার একটি লক্ষ্যবস্তু ছিল সাইবেরিয়ার ইরকুতস্ক ওবলাস্টে অবস্থিত বেলায়া বিমান ঘাঁটি, যা ইউক্রেন থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলায় 117টি ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে মস্কো। এই হামলার আগে একই দিনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রশিক্ষণ ঘাঁটিতে 12 জন ইউক্রেনীয় সেনা নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছে। এই অবস্থায় যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার তুরস্কে হতে যাওয়া বৈঠকের অগ্রগতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শেষ করছে এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে ফ্রিজ, এসি এবং মোবাইল ফোনের দাম। কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম এবং বিদেশি জুসের দর। 9 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি ট্যানারি শিল্প। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মিলছে না LWG সনদ। এবং ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 40 কিলোমিটার অরক্ষিত। হুমকিতে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কারে নেই কোনো কার্যকর উদ্যোগ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।